আগে একটা সময় মানুষের মনোরঞ্জনের জন্য ছিল সার্কাস, যাত্রাপালা আর মাদারির বাদন নাচ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে সমস্ত হারিয়ে গেছে। অথচ মানুষের মনোরঞ্জন তো প্রয়োজন। ঠিক তখনই এলো মেগা সিরিয়াল। লম্বা সময় ধরে একটা ঘটনা নিয়ে একের পর এক নতুন নতুন এপিসোড, মানুষও দেখতো, আনন্দ পেত। কিন্তু একটা বিষয় নিয়ে এত লম্বা সময় ধরে চলবার ফলে মানুষ তাতে একঘেয়ে বোধ করতে থাকলো। আর ঠিক এই সময়েই প্রবেশ করলো কুসুম কুমারদের নিউজের নামে লাফালাফি, চেঁচামেচি আর ঘণ্টাখানেক প্রাইম টাইমে চুলোচুলি। প্রতিদিন নতুন বিষয়, উত্তেজনা আর রোমাঞ্চ। মানুষেরও ভালো লাগতে থাকলো এই সমস্ত। প্রতিদিন তারা নতুন বিষয় পাচ্ছে, নতুন উত্তেজনা, নতুন রোমাঞ্চ, সময়ও কাটছে। আর মানুষ এই রকম ঘটনাগুলোকে নিউজের নামে দেখতে থাকলো। আর সেই সাথে সাথে এই সমস্ত মিডিয়া চ্যানেল পাচ্ছে টিআরপি, যা তাদের একমাত্র লক্ষ্য। এই নতুন বিষয়ের টিআরপির পেছনে দৌড়াতে গিয়ে মিডিয়া চ্যানেলগুলো তারা ভুলে গেল যে তারা কেন, তাদের আসল উদ্দেশ্য কী। সে সমস্ত ভুলে তারা মানুষ যেটা খায়, যেভাবে মানুষকে উত্তেজিত করা যায়, তারা শুধুমাত্র সেগুলোই প্রচার করতে থাকলো বা এখনও প্রচার করছে। আর যে সমস্তগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো রকম সত্যতা থাকে না, কোনো রকম তথ্য থাকে না, শুধুমাত্র থাকে উত্তেজনা। মানুষ এগুলো নিচ্ছে, আর ঘণ্টাখানেকের নামে যে চেঁচামেচি হচ্ছে সেগুলোর প্রভাব পড়ছে আমাদের সমাজে। মানুষ আজকাল ভুলে গেছে যে সাধারণ তর্ক বা সাধারণ আলোচনা জিনিসটা কী। সাধারণ আলোচনাতেও আজকাল এই সমস্ত নিউজ চ্যানেলের দেখা দেখি সাধারণ মানুষের মধ্যেই চলে আসে চেঁচামেচি। যেটা হওয়া উচিত সুষ্ঠুভাবে আলোচনা, সে সমস্ত আর নেই। এবং ধীরে ধীরে এরা পুরো সমাজকেই কলুষিত করছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনেও। যে কোনো বিষয় হলে মাথা গরম, চেঁচামেচি, এবং পছন্দ না হলেই মারধর, এই সমস্ত তো আজকাল আকছার হচ্ছে। কিন্তু সে সমস্ত নিয়ে এই সমস্ত নিউজ চ্যানেলের কোনো রকম মাথা ব্যথা নেই। তাদের চাই টিআরপি, আর কিচ্ছু না। এদের খবরের মান যে কতটা নিম্ন এবং কতটা মিথ্যা, সেটা আমরা বিভিন্ন সময় বুঝতে পারি। আর সব থেকে বেশি আমরা জেনেছি রিসেন্টলি হয়ে যাওয়া যুদ্ধের সময়, যেখানটায় একদিন রাত্রে বিভিন্ন নিউজ চ্যানেল প্রায় পাকিস্তান দখলই করে নিয়েছিল। মানুষও খুব চেঁচামেচি করেছিল, খুব আনন্দ পেয়েছিল। কিন্তু পরের দিন জানা যায় যে না, সে সমস্ত ভুল। আর এর মাঝেই একজন ট্রাভেল ব্লগারকে, আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন, পাকিস্তানের চর সন্দেহে গ্রেপ্তার করেছে। ব্যাস, তারপরে শুরু হয়ে গেল ট্রাভেল ব্লগার মানেই এরা চর। সেরকম একটা খবর পুরো মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যে সফটলি, মানে এটা কিন্তু সব সম্পূর্ণভাবে স্ট্রংভাবে করা হচ্ছে তা না, এমনভাবে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে মানুষ ভাবছে বোধহয় ট্রাভেল ব্লগার হলেই তারা এই কাজই করছে। মানে একজনের দোষ, সমস্ত যে কমিউনিটি, যা ট্রাভেল ব্লগার যে কমিউনিটি আছে, তাদের পরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। এটাও সেই একই টিআরপি বাড়ানোর প্রচেষ্টা। এখানটায় এর ফলে যে কি ক্ষতি হতে পারে না হতে পারে সে সমস্ত নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আর একটা মানুষ যদি কেউ এরকম কোনো নোংরা কাজ করে, তার দায় কি কখনো একটা গোটা সমাজকে দেওয়া যায়, গোটা কমিউনিটিকে দেওয়া যায়? ঠিক তারপরেই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন একজন সিআরপিএফ জওয়ানকে একই সন্দেহে, যে সেও পাকিস্তানের চর হয়ে আমাদের দেশের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিতে পারে এরকম সন্দেহে গ্রেপ্তার করেছে। তাকে ইতিমধ্যেই সিআরপিএফ থেকে বরখাস্ত করা হয়েছে, সে এখন আর সিআরপিএফ জওয়ান নয়। তো তাহলে কি এই একই পদ্ধতিতে, মানে একজন ট্রাভেল ব্লগার যে কাজটা করেছে তার জন্য যদি দায় পুরো ট্রাভেল ব্লগারদের পড়ে, তাহলে কি একজন সিআরপিএফের এই দোষের দায় এই মিডিয়া চ্যানেল কি পুরো সিআরপিএফকে দোষী করবে তার জন্যে? এটা কখনো হয়? আর এটা শুধুমাত্র সিআরপিএফ জওয়ান বা একজন ট্রাভেল ব্লগার নিয়ে নয়, এরকম কাণ্ড এরা প্রায়ই করে বিভিন্ন সময়, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো ভাষার ভিত্তিতে, কখনো জাতির ভিত্তিতে এই কাজটা এরা করে। এর প্রভাব যে কি হতে পারে তা নিয়ে এদের বিন্দুমাত্র চিন্তা নেই, বিন্দুমাত্র ভাবে না। এরা কতটা নিম্নরুচির খবর ছড়িয়ে সমাজের এইভাবেই ভয়ঙ্কর রকমের ক্ষতি করে থাকে। কিন্তু এগুলো হলে কি হয় জানেন? আস্তে আস্তে মানুষের ভরসা এই সমস্ত নিউজ চ্যানেলের পর থেকে সরে যায়। এটা ইতিমধ্যেই সরে যাচ্ছে। আগে যা ছিল সে তুলনায় এখন মানুষ আর কিন্তু আগের মতো নিউজ দেখে না। ইনফ্যাক্ট আমি যদি নিজের কথাই বলি, আমি লাস্ট কবে নিউজ দেখেছি আমার মনে নেই। কারণ এদের এই যে সার্কাসগুলো যে চালায়, এর ফলে যদি আমার মনে হয় মনোরঞ্জনের জন্য দেখি ঠিক আছে, কিন্তু যদি খবর পাওয়ার জন্য দেখি সেটা মনে হয়, তার জন্য এরা একেবারেই ভরসাযোগ্য নয়। আজকাল এরকম হয় যে এরা যে সমস্ত খবর দেয় সেই সমস্ত খবরের
সত্যতা যাচাই হয় ইউটিউবারদের দ্বারা, যেটা হওয়া উচিত উল্টো। একজন কেউ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ভুল খবর প্রচার করে, এই সমস্ত মিডিয়ার কাজ হওয়া উচিত সেটাকে সত্যি না মিথ্যে যাচাই করা। কিন্তু এখন আমি উল্টো। কিছু একটা খবর দেখেছিলাম যেখানে বলা হচ্ছে ভারত থেকে নাকি হেলিকপ্টার পাঠিয়ে আমেরিকার দাবানল বন্ধ করা হয়েছে, আর সেই জন্যে আমাদের দেশের পরে গর্বের একটা বিষয় আসছে। এটা কখনো সম্ভব? এটা একেবারে মিথ্যে খবর। এবং এই খবরগুলো প্রচার হচ্ছে আমাদের দেশের প্রধান মিডিয়া, মানে ন্যাশনাল নিউজ চ্যানেল, অর্থাৎ যারা হিন্দি বা ইংলিশে করে তাদের, বাংলাও কম যায় না। তো এইরকম পর্যায়ে গেছে এদের এই নিউজের কোয়ালিটি। এর ফলে মানুষ কিন্তু যারা একটু বোঝে, খোঁজ খবর নেয়, তারা এই সমস্ত নিউজ চ্যানেল দেখে না। যারা এখনো বোঝে না, বিশেষ করে বয়স্ক মানুষ, হাতে অনেক সময় আছে, তো তারা এই সমস্তগুলো দেখে, এবং তারা দেখে তারপরে সম্ভবত বলে, যা এটা কি করছে এগুলো। বিশেষ করে যখন এই তর্কাতর্কির বিষয়গুলো হয় ঘণ্টাখানেকের নামে, তখন তারও বেশি। ফলে এরা কিন্তু আস্তে আস্তে এদের জায়গা হারাচ্ছে। যেভাবে মেগা সিরিয়াল দেখা অনেকটা কমে গেছে, যে মেগা সিরিয়াল আগে আসতো, একটা কথা হতো, 3বার কাট 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 করে ক্যামেরা ঘুরতো, 3 রকমের সাউন্ড হতো, সেগুলো যেমন কমে গেছে, এটাও আস্তে আস্তে কমে গেছে আগের থেকে অনেকটা। এবং আমার ধারণা এরা যদি এইভাবে চালিয়ে যায়, তাহলে আজ থেকে 10 কি 15 বছর পরে গিয়ে হয়তো এই নিউজ চ্যানেলগুলো আর থাকবে না। এরা এদের ব্যবসা গোটাতে বাধ্য হবে, কারণ মানুষ এদের পর বিরক্ত হয়ে যাবে এবং এরাই জায়গা পাবে না। যদি কোনো একটা শূন্যস্থান আসে, তাহলে সেই জায়গা পূরণ হয়ে যায় কিছু না কিছু দিয়ে। এবং এই পূরণ হচ্ছে কিন্তু আজকাল যদি দেখেন অনেক ইন্ডিভিজুয়াল ইউটিউবার রিপোর্টারদের দ্বারা। অনেকেই আছে তারা নিজেদের মতো করে একটা রিপোর্টিং করে, একটা নিউজ চ্যানেল চালায়। এটা আমাদের বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, ইংলিশেও আছে। এবং এটা হতে পারে কেউ কেউ কোনো একজনের পক্ষে বলে, অন্যজনের বিপক্ষে বলে, সেটা তাদের ব্যক্তিগত রুচি। এবং মানুষ যাদের পছন্দ করে তাদের দেখে, যাদের করে না তাদের দেখে না। এটা ডান বাম সব পক্ষেই এটা আছে। ফলে এই রকম যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু খুব ভালো রিপোর্টিং করে। এবং যদি দেখা যায় যে এই সমস্ত নিউজ মিডিয়ার থেকে কিন্তু মানুষ আজকাল তাদের পরে বেশি ভরসা করছে। আর এই জায়গাটাতেই দেখতে পাচ্ছে এই সমস্ত নিউজ মিডিয়া একটা থ্রেট, এরকম ইন্ডিভিজুয়াল দিয়ে। আর তাছাড়া যে নিউজ মিডিয়াগুলো চলে, আপনারা যদি একটু খোঁজ নেন দেখবেন আমাদের দেশের প্রায় 70-80% নিউজ মিডিয়া, বা তার হয়তো বেশি, এগুলো কিন্তু কয়েকজন মাত্র, মানে 2-1 জনের হাতে, 2-1 জন ব্যবসায়ীর হাতে। আর এগুলো চলে কর্পোরেট স্টাইলে। এখানটায় নিউজের সত্যতার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় যে লাভ ক্ষতির দিকটা, যে কোন নিউজটা দিয়ে কত প্রফিট হবে, অর্থাৎ টিআরপি হবে, আলটিমেটলি বিজনেস। আর সেখানটায় গিয়ে যারা সত্যি নিউজ চালাতে চায়, সত্যি কথা বলতে চায়, তারা জায়গা পায় না। এবং সেই জন্যে তারা এই সমস্তগুলো সহ্য করতে না পারে, তারা অনেকেই চলে আসছে ইউটিউবে, এবং তারা ওপেন করছে নিজেদের চ্যানেল, নিউজ চ্যানেল, এবং সেগুলো খুব জনপ্রিয় হচ্ছে। এবং এরকম দেখবেন প্রচুর মানুষ খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, যেটা হয়ে গেছে এদের ক্ষেত্রে থ্রেট। আর এরা বুঝতে পারছে যদি এরা আস্তে আস্তে এভাবে গ্রো করতে থাকে, তাহলে একসময় এরা থাকবে না। আমি যেটা একটু আগে বললাম যে 10 থেকে 15 বছর পরে হয়তো থাকবে না, কিন্তু এটা তো এরা হতেই পারে না। এদের হাতে আছে প্রচুর পয়সা, প্রচুর ক্ষমতা। ফলে এরা চেষ্টা করবে বা করছে অলরেডি এই সমস্ত ছোট ছোট চ্যানেলগুলোকে যারা নিউজ করে তাদের বন্ধ করে দেওয়ার। এরকমই একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। ইউটিউবে দেখলাম পৌরুষ শর্মা বলে একজন আছে, তার কম বেশি 15 লক্ষ মতো সাবস্ক্রাইবার। সে মানুষের থেকে পয়সা রিকোয়েস্ট করছে তাকে সাহায্য করার জন্য, কারণ কেউ একজন তাকে থ্রেট করে তার থেকে পয়সা চেয়েছে, 24 লাখ টাকা চেয়েছে, না হলে তার চ্যানেলটা বন্ধ করে দেওয়া হবে। এবং এই যে চ্যানেলটা সে বানিয়েছে গত 6 বছরের পরিশ্রম দিয়ে, দিন রাত খাটাখাটনির পরে এই জায়গায় সে এসছে। এবং সে ভয় পেয়ে গিয়ে মানুষের থেকে সাহায্য চাইছে, যারা তাকে ফলো করে, যারা তার চ্যানেল দেখে, এবং তাদের থেকে পয়সা নিয়ে কোনো ক্রমে 18 লক্ষ টাকা পর্যন্ত সে জোগাড় করে সেই কোনো একজনকে দিয়ে তার চ্যানেলটাকে বাঁচিয়ে নেয়। এরপরে আসছে মোহক মঙ্গল নামে আরেকজন। এর চ্যানেল আরও একটু বড়, প্রায় 45 লক্ষ মতো সাবস্ক্রাইবার। তাকেও একই রকমভাবে থ্রেড দিয়েছে একটা নিউজ মিডিয়া, এএনআই। আগের জন সে ভয়ে কিছু বলেনি, কিন্তু পরে যে এসছে সে নিজে একটা ভিডিও তৈরি করেছে, মোহক মঙ্গল, আপনারা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। সে পরিষ্কার বলেছে যেটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি, আমার চ্যানেল যায় যাক, আমি পয়সা দেব না। এরকম একটা অনৈতিক দাবির কাছে আমি মাথা নোয়াবো না, দরকার হলে আমি আবার চ্যানেল তৈরি করে নেব। তার কাছে দাবি করা হয়েছিল 55 লক্ষ টাকা। তার কারণ তার কয়েকটা ভিডিওতে, তার 30 মিনিট কি 25 মিনিটের ভিডিওতে
8 থেকে 10 সেকেন্ডের ক্লিপ ব্যবহার করেছে, যে ক্লিপটার স্বত্ব অধিকার আছে ANI এর। আমাদের দেশের কপিরাইট ল অনুযায়ী এরকমভাবে কপিরাইট ল ভায়োলেট করা যায় না। একজন আরেকজনের ভিডিও ক্লিপ বা লেখা বা কিছু ব্যবহার করা যায় না, এবং এটা করতে গেলে কপিরাইটের আওতায় আসে। এটা আমাদের দেশের একটা আইন আছে, সব দেশেরই থাকে। তবে ইউটিউবের একটা পলিসি আছে যেটাকে বলে ফেয়ার ইউজ, এবং যারা এরকমভাবে ভিডিও ব্যবহার করছে, প্রথমজন যে হয়েছিল সে যেমন নাম নেয়নি, কিন্তু পরের জন সরাসরি চ্যালেঞ্জে গিয়ে ANI বা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এই চ্যানেল, এটা একটা খুব বড় চ্যানেল, এদের আনুমানিক ব্যবসা 1,500-2,000 কোটি টাকার, এবং এটা আমাদের দেশের এমন একটা সংস্থা যারা সমস্ত রিপোর্টিং করে, এবং তার থেকে বিভিন্ন যে টিভি চ্যানেল তারা এই সমস্ত খবরগুলো কিনে নিয়ে তাদের হিসেবে প্রচার করে। কিন্তু ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে যেটা হয়, এরা ছোট ছোট যে ক্লিপগুলো নেয়, আর এদের কাছে অতটা মোটেই পয়সা থাকে না যে এই সমস্ত এদের সাবস্ক্রিপশন নেয়। শুধু এখানে সাবস্ক্রিপশন নেওয়ার ব্যাপারটাই নয়, এখানটার একটা ব্যাপারও এসে যায়। আমাদের যেমন কপিরাইট আইন আছে দেশের, তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে ইউটিউবেরও একটা পলিসি আছে যেটাকে বলে ফেয়ার ইউজ পলিসি। এই ফেয়ার ইউজ পলিসিটা বেস হলো আমেরিকার কপিরাইট পলিসি। আমেরিকার কপিরাইট পলিসি অনুযায়ী কোনো একটা ভিডিওর, মানে যে ভিডিওটার ওনার, তার পারমিশন ছাড়াই যে কেউ ভিডিও শেয়ার করতে পারে কয়েকটা নির্দিষ্ট পারপাসে। তার মধ্যে যেমন হতে পারে এডুকেশন, হতে পারে কমেন্ট্রি বা ক্রিটিসিজম। এই সমস্ত পারপাসে কেউ কোনো অন্য আরেকজনের ভিডিওর ক্লিপ ব্যবহার করতে পারে। এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা নেই যে কতক্ষণের ভিডিও করতে পারে বাকি, কিন্তু মোটামুটি এই 3টে পারপাসে যে কেউ যে কোনো ভিডিও যেগুলো ইউটিউবে আছে সেই ভিডিও নিতে পারে। এবং ANI চ্যানেল কিন্তু তাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে। অর্থাৎ এখানে দুটো আইনের মধ্যে কিন্তু, বা দুটো পলিসির মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। একটা হলো কপিরাইট পলিসি ভারতের, আর একটা হলো ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি। এবং ইউটিউবের ফেয়ার ইউজ পলিসিটা যে পরিষ্কারভাবে এখানটা বলা নেই যে ইন্ডিয়াতে কি হবে, যে কারণে কিন্তু এই জায়গা থেকে কনফিউশনটা এসছে। এবং এই যে ছোট ছোট ক্লিপ ব্যবহার করার জন্য এইরকম চ্যানেলগুলো সাধারণত কি হয়, যদি ধরুন আপনি একটা গান ব্যবহার করলেন ইউটিউবের, যে গানটা হয়তো টি সিরিজের, তো টি সিরিজ এসে এক্ষেত্রে আপনার থেকে একটা কপিরাইট ক্লেম করতে পারে। এটা দুটো হয়, এক হলো কপিরাইট ক্লেম, আর একটা হলো কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেম মানে হলো, ধরুন আমি আপনার ভিডিও বা গান কিছু একটা ব্যবহার করেছি আমার ভিডিওতে, তাহলে আপনি এই ক্লেম করতে পারেন, আর এই ক্লেম করলে আমি এই ভিডিও থেকে যত আয় করব সেই আয়টা আপনার কাছে চলে যাবে, আমি পাবো না। এটা হলো কপিরাইট ক্লেম, যেটা টি সিরিজের মতো চ্যানেলগুলো করে। যদি কেউ কোনো গান ব্যবহার করে, সে অটোমেটিক্যালি ক্লেম করে এবং তার আয়টা পুরোপুরি টি সিরিজের কাছে চলে যায়। আর হলো কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক যদি করা হয়, 3টে কপিরাইট স্ট্রাইক হলে কিন্তু একটা চ্যানেল ডিলিট হয়ে যায়, ভিডিও নয় চ্যানেল। মানে কেউ যদি 6 বছর ধরে একটা চ্যানেল বানিয়ে থাকে, তার সেখানে যদি 600টা ভিডিও থাকে কি 1600টা ভিডিও থাকে, ওই 2-3টে ভিডিওর জন্য, মানে 3টে ভিডিওর জন্য কিন্তু তার পুরো চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এই ANI চ্যানেলটা এই কাজটাই করছে, সবাইকে দুটো করে থ্রেট করছে, দুটো করে স্ট্রাইক করছে, করে বলছে আমাকে এত টাকা দাও, অত টাকা দাও। এবং অঙ্কগুলো এরকম 55 লাখ, 40 লাখ, 50 লাখ। মঙ্গলের ভিডিওতে যেটা বললাম যে ANI বলছে যে 50 লক্ষ টাকা কারো থেকে নিয়েছে ওরা। ফলে এইভাবে এরা কিন্তু টাকা আদায় করছে, যেটা স্বাভাবিকভাবেই হতে পারে যে এই সমস্ত ছোট চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। কারণ ইউটিউব থেকে কখনোই অত টাকা হয় না। ইউটিউব থেকে যদি কেউ 1 লক্ষ ভিউ হয়, মোটামুটিভাবে ধরতে পারেন 3500 টাকা আসে, তাহলে আপনারা অনুমান করতে পারেন যে কত টাকা হয়। সেখানে একটা ভিডিও করে 5 লক্ষ 7 লক্ষ করে এরা দাবি করছে প্রত্যেকটা স্ট্রাইকের জন্য 5 লক্ষ টাকা করে দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন একটা ভিডিও থেকে 5 লক্ষ টাকা আয় হতে গেলে কত পরিমাণ টাকার দরকার। তো যাই হোক, এখানে এরকম একটা ব্যাপার হয়েছে। আলটিমেট উদ্দেশ্য হলো এইরকম ছোট ইউটিউব চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া। বন্ধ না করে দিলে কিন্তু এদেরই বিপদ, এই সমস্ত বড় চ্যানেলেরই বিপদ। কারণ মানুষ ভবিষ্যতে দেখবে না এদের, এবং এই কাজটাই এরা করছে। এক্ষেত্রে অনেকে অনেক রকম পলিটিক্সের ব্যাপার আনছে, যে কেউ কারো সমর্থক তাদের জন্য আসছে, কারো সমর্থক নয় তাদের জন্য আসছে না। কিন্তু ব্যাপারটা যদি তার ঊর্ধ্বে যাই, ব্যাপারটা হলো একটা পয়সা আদায়ের চেষ্টা বা একটা কর্পোরেট মুনাফা লোটার চেষ্টা, এবং সেটাই এরা করছে। তাহলে পুরো ব্যাপারটা বুঝলেন যে কিভাবে লো কোয়ালিটির কন্টেন্ট বা লো কোয়ালিটির প্রোগ্রাম এরা তৈরি করে আমাদের সমাজের ক্ষতি কীভাবে করছে, কীভাবে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে, ভুল নিউজ দেওয়া হচ্ছে, কোনো একজনের ভুলের জন্য কীভাবে গোটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, এবং এর মধ্যে থেকেও যারা হয়তো ভবিষ্যতে থ্রেট হয়ে আসতে পারবে তাদের কিভাবে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
এবং তাদেরই করা হচ্ছে যাদের কন্টেন্ট ভালো, যাদের চ্যানেলের গ্রোথ ভালো, যারা থ্রেট হতে পারে সেই সমস্ত চ্যানেলগুলোকেই এই কাজটা করা হচ্ছে। তো তাহলে আপনার একটা মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আপনারা কি করবেন অবসর সময়ে, বা কিভাবে আপনারা খবর জানবেন, কারণ খবর তো জানতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় কতগুলো কাজ করতে পারেন। যদি আপনাদের সত্যিই খবর জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা প্রিন্ট মিডিয়া দেখুন, মানে নিউজ পেপার দেখুন। নিউজ পেপারে কিন্তু এইরকম ভুল খবরের ছড়াছড়ি থাকে না। যেটা লেখা হয় সেটা অনেক ভালোভাবে চেক করে তারপর লেখা হয়। কখনো উগ্রবাদীভাবে কিছু করা হয় না, যেটা এই সমস্ত চ্যানেলে চেঁচামেচি লাফালাফি করে করা হয়। নিউজ মিডিয়া পড়ুন, প্রিন্ট মিডিয়া পড়ুন, যেটা আমাদের ট্র্যাডিশনালি বহুদিন ধরে আছে। এবং সেক্ষেত্রে আপনার যে মিডিয়ার খবর আপনার ভালো লাগে আপনি সেটা দেখুন। সেটার কোয়ালিটি যে কোনো টিভি চ্যানেলের থেকে কিন্তু ভালো হবে, এটা নিঃসন্দেহে। এটা হলো খবর জানার জন্য। 2 নাম্বার, যদি আপনার মনে হয় যে এরপরে মনোরঞ্জনের কি হবে, তার জন্য ওটিটি প্ল্যাটফর্মে দেখুন। সেখানে প্রচুর ভালো কন্টেন্ট আসে, কিছু ভুলভাল কন্টেন্ট আসে সত্যি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসে, সেগুলো দেখুন। সেখানে পুরনো সিনেমাগুলোও পেয়ে যাবেন, সেগুলোও দেখতে পারেন। এরপর আরও কিছু যদি দেখতে চান তাহলে যেটা করতে পারেন, ইউটিউবেই আপনারা প্রচুর ভালো কন্টেন্ট পেয়ে যাবেন। এবং সমস্ত বিষয়ের পরে যদি আপনার ঘোরবার ভিডিও দেখবার ইচ্ছা থাকে তাহলে আপনি এরকম ঘোরবার চ্যানেল প্রচুর পাবেন যারা খুব ভালো কোয়ালিটির ভিডিও বানায়। যদি আপনার গানের চ্যানেল মনে হয় তাও পাবেন। যদি আপনার গল্প বলার চ্যানেল মনে হয় দেখবেন সেখানেও প্রচুর খুব ভালো ভালো গল্পের ভিডিও আছে। আপনারা সেই সমস্ত আপনাদের পছন্দ অনুসারে দেখুন, ভালো কন্টেন্ট দেখুন, নিজের মন ভালো রাখুন। আর এর সঙ্গে সঙ্গে গল্পের বই পড়ুন, বা যে সমস্ত আমাদের পুরানো বই আছে বা নতুন লেখক যারা আছে তাদের বই আছে সে সমস্ত পড়ুন। দেখবেন অনেক ভালো থাকবেন, আপনার রাতের ঘুম অনেক ভালো হবে এবং নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এই সমস্ত মিডিয়া থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে পারেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, যে আমার সঙ্গে আপনি একমত বা দ্বিমত যা হোক সেটা সুস্থভাবে আলোচনা করেই জানাবেন। কারণ মূল উদ্দেশ্য এই ভিডিও করা যে এরকমভাবে এই সমস্ত নিউজ মিডিয়াগুলো যেভাবে আমাদের সমাজের মধ্যে খারাপ একটা অভ্যাস প্রবেশ করাচ্ছে সেটাকেও বন্ধ করা। তাই আমি আশা করব যে কমেন্ট করলে যদি আপনার মনে হয় যে আমি ভুল বলেছি সেটাও সুস্থ ভদ্রভাবে করবেন। আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতেই পারেন। আর আমার অন্য একটি চ্যানেল ভ্রমণ ইন্ডিয়া, যেটিতে আমি বিভিন্ন ভ্রমণের ভিডিও এবং ব্যাঙ্গালোরের পরে বিভিন্ন ভিডিও বানাই, সেটি যদি এখনও না দেখে থাকেন সেটাও একবার দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। এরপরে অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার।